শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং ইতোমধ্যে আমরা অনলাইনে যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তোমরা নিয়মিত অনুসরণ করছো, দেখছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমরা গতকালকে আগের ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতা এই গল্পটি নিয়ে আলোচনা করেছি। বাংলা ছোট গল্পের সংজ্ঞা, রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের প্রেক্ষাপট, সামাজিক ব্যবস্থা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা পাঠ্যপুস্তক থেকে গল্প আমরা আলোচনা শুরু করেছি। তো আমি তোমাদের এই গল্পটি বাসায় পড়বার জন্য বলেছিলাম, আশা করি তোমরা সেটা পড়েছো। আমরা গতদিন যে আলোচনায় যে অংশে ছিলাম আজকে তার পরবর্তী অংশ থেকে আলোচনা করব। অনুপম তার নিজের জীবনের যে ঘটনা ঘটেছিল, কিভাবে কল্যাণীর সাথে তার বিয়ে হয়েছিল, অন্যান্য বিষয় ছিল, সে বিষয় আমরা দেখেছি। এবং অনুপম বিয়ের সূচনা পর্বে তার পারিবারিক অবস্থা, প্রেক্ষাপট এগুলো নিয়ে আলোচনা করেছিল এবং অনুপম কিভাবে বড় হয়েছিল, মা এবং মামার অভিভাবকত্বে সেগুলো আলোচনা করেছিলাম। তার স্বভাব বৈশিষ্ট্য নিয়ে অনুপম কথা বলেছিল। আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে আলোচনা করব। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। তো অনেক বড় বড় ঘর থেকে অনুপমের বিয়ের সম্বন্ধ আসছিল, যেহেতু তাদের পারিবারিক অবস্থাটা ভালো, অর্থবিত্তের দিক থেকে, সম্পদের দিক থেকে তাদের অবস্থা খুবই ভালো ছিল। এই কারণে সচ্ছল পরিবার, অনেক বড় বড় পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব আসছিল, সম্বন্ধ আসছিল। কিন্তু মামা, যেহেতু তিনি অনুপমের ইহলৌকিক ভাগ্য বিধাতা বা তার উপর নির্ভর করছে অনুপমের বিবাহ, তবে মামা বিবাহ নিয়ে, অনুপমের বিয়ে নিয়ে তার একটা নিজস্ব আলাদা একটা ভাবনা ছিল, এরকম যে তিনি চান, তিনি বড় পরিবারে সম্পদশালী বড় লোকের মেয়ে তিনি পরিবারে নিয়ে আসতে চান না। কারণ একটাই, যে তিনি চান অনুপমের বউ হিসেবে যে আসবে সে এখানে মাথা নিচু করে, মাথা হেট করে থাকবে, সব সময় আর সবকিছু মেনে নেবে, তারা যা বলবে তাদের কথায় উঠবোস করবে, এরকম বাধ্যগত অনুগত একটা মেয়ে তিনি চান। এই কারণে, যেহেতু ধনী পরিবারের মেয়ে হলে, বড় লোকের মেয়ে হলে এগুলো তিনি হয়তো এই মেয়ে মানতে চাইবে না। এই কারণে মামা ধনীর কন্যা পছন্দ করেন না। তবে তার মধ্যে আরেকটা বিপরীত দ্বৈত, স্ববিরোধিত কাজ করে চিন্তা। তিনি চান অনুপমের বিয়েতে যেন প্রচুর টাকা যৌতুক হিসেবে, পণ হিসেবে দেওয়া হয়, এটাও তিনি চান। আবার বড় লোকের মেয়েও চান না। বিষয়টা এক ধরনের স্ববিরোধী একটা ব্যাপার। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে
গুড়গুড়ির পরিবর্তে বাধা হুঁকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। তিনি মেয়ের বাবার এমন বেহায় তিনি চান যে যা টাকা নাই অথচ তিনি টাকা দেবেন, অর্থাৎ দরিদ্র পরিবারে গরিব পরিবারের মেয়ে বিয়ে করাতে চান। সুতরাং সেখানে গরিব পরিবারে দরিদ্র পরিবারের বাবার নিঃসন্দেহে সেই অর্থনৈতিক সক্ষমতাটা থাকবে না, সামর্থ্য থাকবে না যে মেয়ের বিয়েতে প্রচুর পরিমাণে টাকা খরচ করবার। যা হোক, শোষণ করা চলিবে, ভাবখানা এরকম যে তাকে শোষণ করা যাবে, ইচ্ছে মতো বেড়াতে আসলে তাকে এত বেশি আপ্যায়ন না করলেও চলবে, শুধুমাত্র নামমাত্র গুড়গুড়ির পরিবর্তে সেই দামি হুকার পরিবর্তে তাকে সাধারণ নারকেলের দিয়ে তৈরি নারকেলের যে অংশ দিয়ে তৈরি করা হুকা এক ধরনের, সেই হুকা দিলেই তাকে চলবে। অর্থাৎ যে মেয়ের বাবা পরিবারে যখন আসবে তার নিজস্ব কোনো দাবি দেওয়া থাকবে না, প্রত্যাশা খুব বেশি থাকবে না, অল্পতে তিনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, তুষ্ট থাকবেন। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে, মেয়ে যদি বল, একটি খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। অনুপমের এক বন্ধু হরিশ কানপুরে সে কাজ করে, চাকরি করে সেখানে। সেই বন্ধু ছুটিতে একবার কলকাতায় যখন আসলো, সে এসে অনুপমের মন একেবারে উতলা করে ফেললো। ঘটনাটি এই, কথা প্রসঙ্গে বন্ধুর সাথে আলাপচারিতায় যখন জানলো যে অনুপমের মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে, এমএ পরীক্ষা শেষ হয়েছে, তার পরিকল্পনাটা কি বা সে কি করতে চায়, তো যখন বন্ধু জানালো যে আসলে তার তো চাকরি বাকরি করার ইচ্ছা খুব একটা নাই, অর্থ সম্পদের অভাব তাদের নাই, মা এবং মামা তার অভিভাবক, সামনে তার আসলে কোনো কিছুই আসলে কাজ কর্ম কিছুই নেই, সামনে ছুটি আর ছুটি, অবসর অবকাশ। এই পরিসরে হয়তোবা অভিভাবকরা তাকে বিয়ে করানোর চিন্তা ভাবনা, তার বিয়েটা দিয়ে দেবার চিন্তা ভাবনা চলছে। আর এই কারণে হরিশও অনেকটা উৎসাহী হয়ে বন্ধুর বিয়ের ঘটকালি সে করতে চায় এবং তার জানা মতে একটা খুব সুন্দরী একটা মেয়ে আছে, খুব পছন্দসই একটা মেয়ে আছে। এই কারণে এই মেয়েটার সংবাদ সন্ধানী হরিশ অনুপমকে দিচ্ছে। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এই যে ছুটি, এই যে অবকাশ, এই অবকাশের মরুভূমির মধ্যে হঠাৎ করে একটা নারী রূপের মরীচিকা যেন দেখা দিচ্ছিল। তাহার দৃষ্টি, আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। একটা রোমান্টিক যে আবহাওয়া, ভালো লাগার যে একটা অনুভূতি, একজন নারী যুবতী একজন নারীর ভাবনা ভেবে, একটা সুন্দরী একজন নারীর ভাবনা ভেবে অনুপম হরিশের কাছে বর্ণনা শুনে সে তার একটা প্রতিমা
তৈরি করতে লাগলো নিজের মধ্যে। তার মানুষ লোকে একটা নারী মুক্তি সে কল্পনা করতে লাগলো, এবং এ কারণেই সে যেন শুনতে পায় আকাশে তাকালে, বাতাসে, সব জায়গায় যেন সেই তরু মরমরে গাছের পাতার শব্দে, সব জায়গায় সে যেন যেদিকেই তাকায় সেই মিথ্যে মরীচিকার মতো সেই নারী প্রতিমা, নারী প্রতিমূর্তি সে যেন দেখতে লাগলো দু চোখ ভরে চারিদিকে। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। যখন আমার ছুটির অবসরে আমি এরকম নানা মাত্রিক ভাবনা চিন্তায় ব্যতিব্যস্ত ছিলাম, কি করব, কি করা যায়, ঠিক এরকম সময় হরি যখন এসে সেই সুসংবাদটা দিল যে মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে, একটা অপরূপ সুন্দরী, অনিন্দ সুন্দরী একটা মেয়ে তার সন্ধানে আছে, বিয়ে দেওয়া হবে, পাত্র সন্ধান করছে। হরিশ সেই খবরটা নিয়ে আসলো। এই খবরটা শুনবার পর অনুপমের চিন্তালোকে মনোজগতে যেন বসন্তের বাতাস বয়ে যেতে লাগলো, দোলা দিতে লাগলো, দক্ষিণা দুয়ার যেন খুলে গেল। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা একেবারে শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। তো মামার কাছে, মামা যেহেতু অভিভাবক, অনুপম হরিশকে বললো যে মামার কাছে কথাটা আলোচনা করে দেখো, মামার সাথে আলোচনা করে দেখো, কেননা এ বিয়েটা মামার উপরে নির্ভর করছে। তো মামার সাথে আলোচনা করে জানা গেল যে এককালে মামা মেয়ের খবর খুব একটা নিতে চান না, তিনি বরং মেয়ের বাবার খবরেই, মেয়ের বাবার বিষয়ে জানতেই উৎসাহী, আগ্রহী। মেয়ের বাবার অর্থনৈতিক অবস্থাটা কেমন, মেয়েরা কয় ভাই বোন, বিয়েতে তারা মেয়ের বাবা কিরকম টাকা পয়সা খরচ করতে পারবে, এগুলো বাবার উৎসাহের কেন্দ্রবিন্দু ছিল। দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। যে মেয়ের বাবা কলকাতার বাসিন্দা, এক সময় কলকাতার সেই প্রাচীর্য সুদিন সোনালী দিন তাদের এখন আর নেই। এই কারণে এই ভদ্রলোক ভারতের কলকাতা ছেড়ে ভারতের পশ্চিম অঞ্চলে বসবাস করে, এবং সেখানে খুব সাধারণ পরিবারের গৃহস্থদের মতে তিনি জীবনযাপন করেন। একটি মেয়ে ছাড়া তার কেউ নেই। সুতরাং একমাত্র মেয়ের বিবাহে তার বাবা নিঃসন্দেহে তার সাধ্যটুকু
দিয়ে চেষ্টা করবেন পণের টাকা, যৌতুকের টাকা দেওয়ার জন্য। এ বিষয়ে অন্তত একটা নিশ্চিত বিষয়টা নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বা কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাটের মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ, কাজেই বা কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। তো মেয়ের পরিবারের বাবার অবস্থা সবকিছু মিলিয়ে যা পাওয়া গেল, মোটামুটি মামা পছন্দ করেছেন, কিন্তু একটা জায়গায় মামা এসে কিছুটা আটকে গেলেন, থেমে যাচ্ছেন সিদ্ধান্ত নিতে, যে মেয়েটার বয়স 15। যে সমাজে মেয়েদের বয়স 8, 9, 10 বছর, 11 বছরের মধ্যে মেয়েদের বিয়ে হয়, সেই সমাজ ব্যবস্থায় সেই সময়ে দাঁড়িয়ে এই মেয়েটির বয়স 15, এটি আসলে ভালো কথা নয়। মামার মেনে নেওয়াটা কঠিন ছিল। তো তিনি যখন জানলেন যে আসলে কারণটা কি, যখন তাকে বুঝিয়ে বলা হলো যে যেহেতু তিনি কলকাতা ছেড়ে ভারতের পশ্চিম অংশে বাঙালি অবাঙালি প্রধান অঞ্চল, বা যেখানে বাঙালিদের বসবাস খুব কম, এরকম একটা জায়গায় তিনি বাস করছিলেন। আবার মেয়েকে তিনি অনেক পড়ালেখা শিখিয়েছিলেন, উচ্চ শিক্ষিত করেছিলেন। সুতরাং এই মেয়ের শিক্ষিত একটা মেয়ের জন্য যোগ্য পাত্র তিনি খুঁজে পাচ্ছিলেন না। তাছাড়া মেয়েরও আবার পাত্র খুঁজে পাওয়া, এক্ষেত্রে পাত্রের বাজারের সংকট, আবার মেয়ে তার অনেক বেশি উচ্চ শিক্ষিত, যোগ্য পাত্র, শিক্ষিত, মার্জিত, রুচিশীল পাত্র ব্যতীত মেয়েও বিয়ে করবে না। সুতরাং এভাবেই বয়সটা তার যেন বেড়ে গিয়েছিল। যাই হোক, হরিশের সরস রসনা গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে, সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানে। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন, তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। তবে হ্যাঁ, সমস্যা যেটি ছিল, হরিশ তার রসনার গুণে, হরিশ খুব ভালো কথা বলতে পারে, আসর জমাতে পারে, অন্যদেরকে সে খুব কনভিন্স করতে পারে, অন্যদেরকে সে তার কথার জাদুতে মুগ্ধ করতে পারে। এই গুণাবলীর জন্য, হরিশের দক্ষতার জন্যই মামা এক পর্যায়ে আস্তে আস্তে আসলে বিয়েটার ব্যাপারে রাজি হয়েছিলেন। তবে একটা জায়গায় সমস্যা ছিল, মামা কলকাতার বাইরে যে আরেকটা পৃথিবী আছে, বিশাল যে ভারতবর্ষ আছে, সেটা মামার কাছে সেই আন্দামান দ্বীপের মতোই ছিল। যে ব্রিটিশ ভারতের সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা বিপ্লবী ছিল, তাদেরকে ব্রিটিশ সরকার শাস্তি দেওয়ার জন্য সেই ভারতের দক্ষিণে যে বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ রয়েছে, সেখানে নির্বাসন দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো। তো মামার কাছে কলকাতার বাইরের জগৎটা সেরকম একটা ভিন্ন একটা জগৎ, অচেনা অজানা
দুর্গম একটা পৃথিবী বলেই তার কাছে মনে হতো। তো মামা কলকাতার বাইরে খুব একটা যাননি। জীবনে একবার তিনি বিশেষ একটা কাজে কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। তো মামার ভাব এরকম যে মামা যদি সেই সংহিতা রচনা করতেন, মনু নামক একজন ঋষি যে সংহিতা রচনা করেছিলেন, এরকম যদি মামা কোনো বই পুস্তক লিখতেন মানুষের জীবন চরিত্র নিয়ে, বা মানুষ কিভাবে চলাফেরা করবে, কোথায় যাবে যাবে না, এরকম কোন বই লিখলে নিঃসন্দেহে মামা তার সেই বইয়ের মধ্যে, সংহিতার মধ্যে কলকাতার বাইরে যাওয়াটাকে একেবারে কড়াকড়ি নিষিদ্ধ করতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। অনুপম মনে মনে চেয়েছিল যে নিজের চোখে গিয়ে একবার মেয়েটাকে দেখে আসবে। যদিও হরিশের কাছে সে শুনেছে মেয়ের কথা, তার সৌন্দর্য নিয়ে তার কোনো সন্দেহ নেই, তবু তার বারবার মনে হচ্ছিল যে যদি সম্ভব হয় মেয়েটাকে নিজের চোখে গিয়ে সে দেখে আসতে চায়। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার উপরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনু দাদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। কন্যাকে আশীর্বাদ করার জন্য অনুপমদের পরিবারের পক্ষ থেকে তার পিসাত ভাই, পিস্তুত দাদা বিনু, তাকে পাঠানো হয়েছিল। তো তিনি অত্যন্ত রুচিশীল মানুষ এবং দক্ষ মানুষ। এই বিনু দাদা কন্যা আশীর্বাদ করে এসে ভীষণ ভাবে খুশি হয়েছে এবং কন্যা তার পছন্দ হচ্ছে, এবং যে কারণে সে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন এইভাবে। তিনি এসে অনুপমকে বললেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। অর্থাৎ তার এই বিনু দাদার ভাষা অত্যন্ত আঁটো। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। বিনু দাদা অত্যন্ত মার্জিত মানুষ এবং কম কথা বলার মানুষ, এবং প্রশংসার ক্ষেত্রে তিনি খুব হিসেব করে কারো প্রশংসা করেন। আমরা কোনো কিছু দেখে যদি বলি চমৎকার, বিনু দাদা সেটাকে বলবেন চলনসই। অতএব বিনু দাদাই যখন বলছেন যে একেবারে খাঁটি সোনা, সুতরাং সেইখানে আর সৌন্দর্য নিয়ে আর কোন রকম অস্পষ্টতা নেই, কোন রকম সন্দেহের অবকাশ নেই। তো এবার অনুপম বলছে যে এবার আমি বুঝলাম যে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে বিয়ের দেবতা এবং প্রেমের দেবতা দুজন একত্রিত হয়ে কাজ করছেন, এবং বিয়েটা এবার সত্যি সত্যি হবে। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। এটি একটু ব্যতিক্রম হয়েছে বিষয়টা অনেকটা, যে বরপক্ষ যাবার কথা ছিল তেমন করে আর কেউ যায়নি। অনুপম গিয়ে মেয়ে দেখতে গেলে বা মেয়ের বাবা বা মেয়ে তাকে দেখার সুযোগ পেত, কিন্তু সেটা একেবারেই হলো না। অবশেষে কন্যার বাবা শম্ভুনাথ বাবু তিনি হরিশের উপর তার অত্যন্ত বিশ্বাস ছিল, ভরসা ছিল, এই কারণে সবকিছু ঠিকঠাক। বিয়ের মাত্র 3 দিন আগে তিনি আসছেন যে
কলকাতায় আসলেন ছেলের বাড়ি এবং ছেলেকে দেখবার জন্য। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। তবে মেয়ের বাবা, তার বয়স 40-এর কিছু কম বা বেশি হবে, তার চুলগুলো কাঁচা, দাড়ি পাকা শুরু হয়েছে, তবে তিনি দেখতে সুপুরুষ, সুশ্রী, এবং ভিড়ের মধ্যে যদি তাকে দেখা যায় তার চেহারাটা সবার আগে তাকে নজরে পড়বে, অর্থাৎ তার সৌন্দর্য সুদর্শন, একজন সুদর্শন মানুষ, এটা নিঃসন্দেহে বলা যায়। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন, বোঝা সত্য, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরে কারো চেয়ে কম নয়, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। মেয়ের বাবাকে পেয়ে মামার তো একেবারে এই পরিবারের অর্থনৈতিক অবস্থাটা, কলকাতায় তাদের যে অবস্থান, সেগুলো একেবারে মামার মুখে যেন ক্ষয় ফুটছে, এবং তিনি প্রচার করতে লাগলেন এই অনুপমদের কিরকম অর্থবিত্ত আছে কলকাতায়, তাদের সামাজিক অবস্থান, অন্যান্য বিষয়গুলো। শম্ভুনাথ বাবু এ কথা একেবারে যোগই দিলেন না। কোন ফাঁকে একটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই, বেহাই সম্প্রদায়ের, আর যাই থাক তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। মামা মেয়ের বাবাকে দেখে কিছুটা খুশি হয়েছেন, আবার খুব একটা খুশিও হননি। একেবারে নিরস বিরস নির্জীব মানুষ বলেই, যান্ত্রিক মানুষ বলেই তার মনে হলো। তবে তিনি একদিকে খুশি হয়েছেন যে এই লোকটার মধ্যে কোনো তেজ নাই, অনেক রকম কোনো তেজ বা অহমিকা, গৌরব বোধ, এগুলো তার মধ্যে যেহেতু কম, একদিকে সুবিধা হবে। বিয়ের পরে বা অন্যান্য ক্ষেত্রে অনুপমের মামা তাকে তিনি নিজের মতো করে সবকিছু সাজিয়ে নিতে পারবেন। আর মামা খুব একটা খুশি না হওয়াতে যে কাজটি করলেন, যে বাড়িতে অতিথি আসলো, সেই অতিথি যখন চলে যাচ্ছে তাকে একটু গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়া, এটি যে বাঙালির সংস্কৃতির একটা সৌজন্য বোধ, সেটাও তিনি রাখলেন না। উপর থেকে হাত নেড়ে শুধু সংক্ষেপে বিদায় দিলেন। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিজ্ঞান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিল, তারপরে গহনা কত ভরি এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। পণ সম্বন্ধে, দেনা পাওনার সম্বন্ধে দুই পক্ষেরই
কথা হয়েছিল এবং কথাবার্তায় মামা একদম কোনো অংশ একেবারে পাকাপাকি কথাবার্তা, টাকার অঙ্কের সাথে সাথে কত ভরির গহনা, সোনাও কি দামের হবে, কি পরিমাণ হবে, সব কিছু নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে দুই পক্ষের মধ্যে। আমি নিজে সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশের ভার যাহার উপরে তিনি এক করাও ঠকিবেন না। অনুপম পাত্র এসবের মধ্যে তার একেবারে থাকবার কোনো সুযোগ নেই, ছিল না। যতটুকু সে শুনেছে যে দেনা পাওনার ব্যাপারে কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, পাকাপাকি কথা হয়েছে, তবে এটুকু সত্য যে দেনা পাওনা আদায়ের ব্যাপারে যার কাছে দায়িত্ব আছে অনুপমের অভিভাবক সেই মামা, এই মামা কিন্তু এক চুলো ঠকবে না, এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন। আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ ইহাতে যে বাঁচুক আর যে মরুক। হ্যাঁ, এই যে মামার এই দক্ষতাটা, মামার এইরকম মানসিকতাটা, এটি খুব ইতিবাচক ছিল না অন্যদের জন্য। কেননা একেবারে অন্যের গলায় ছুরি মেরে তারপরে সম্পূর্ণটা আদায় করে নিতে হবে, কড়াই গন্ডায় আদায় করে নিতে হবে, এরকম মানসিকতা, এটা কখনো ইতিবাচক মানসিকতা ছিল না। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে মেয়ের বাবার সাধ্যের ঊর্ধ্বে গিয়ে জোর জবরদস্তি করে তাকে সেই দেনা পাওনা পরিশোধে বাধ্য করা হবে, এই কাজগুলো কখনো কোনো ভালো বিষয় ছিল না। এটা অনুপম জেনেছে এবং তার কাছে সে যখন এই বিষয়গুলো নিয়ে ভেবেছে তারও ভীষণ খারাপ লেগেছে, কিন্তু অনুপম একেবারে অসহায় ছিল, যার কারণে সে এসব ব্যাপারে কোন রকম ভূমিকা নিতে পারেনি। তো আমরা এই ক্লাস আজকে এই পর্যন্ত আলোচনা করব। আমরা বাকি অংশটা পরের ক্লাসে আবার আলোচনা করব। তোমরা বাসায় গল্পটা আবার পড়বে। সকলকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করছি।